90 পাতার ডায়েরি, পর্ব 6। আমি জানতাম বিয়ের পর জামাই বউয়ের ভিন্ন মতো ধীরে ধীরে এক হয়ে যায়, কিন্তু চোখের সামনে দেখলাম উল্টো ঘটনা। সোজা পথ থেকে তারা সরে গেল দুদিকে। একজন ডানে গেলে অন্যজন বামে যাবেই। একটু একটু করে চায়ে চুমুক দিতে দিতে আন্নির কথা শুনছিল সাফায়াত। ক্লায়েন্টদের নিজস্ব কথা শুনতে শুনতে সে বেশ মনোযোগী শ্রোতা হয়ে উঠেছে। আন্নি চায়ের কাপটা পাশে রেখে আরো বলে, আপনি যে জুটির কথা বললেন না একটু আগে, সেম টু সেম দুজন টম অ্যান্ড জেরি আছে আমার বাসায়। উঠতে বসতে একজন আরেকজনের পিছে লেগে থাকে। তাই নাকি? ইন্টারেস্টিং তো। মৃদু হেসে বলে সাফায়াত। আন্নি হাত নাড়িয়ে শুধায়, আপনি তাদের কাণ্ড কারখানার কথা শুনলে হাসবেন নিশ্চিত। দুটোকেই আমার পাবনা ফেরত পাগল মনে হয়। পাগলদের দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে। তাদের অহেতুক ঝামেলাগুলো এনজয় করি এখন। হাসি খুব একটা পায় না। আপনি শুনুনই না, জুটিটা হলো আমার ভাই আর ভাবি। ফ্রিজে খাবার রাখা থেকে শুরু করে ঘুমানোর বালিশ, টিভির রিমোট সবকিছু নিয়ে তাদের ঝগড়া লেগে থাকে। একটা ভাতিজা আছে আমার। কতদিন আগে ডক্টর ওর চোখ পরীক্ষা করে চশমা দিল। বাড়িতে এসেই তারা লাগিয়েছে ঝগড়া। এ বলছে ওর দোষ, তো ও বলছে এর দোষ। ভাবি শুরুতেই রেগে মেগে বলে, বাচ্চাকে খেলার জন্য মাঠে নিতে বলেছিলাম। তুমি তো সব সময় বলো সময় নেই, পরে নেব, এখন চশমা লাগলো। ভাইয়াও নিজের সাফাই গায়। হ্যাঁ, আর তুমি বাচ্চাকে বাইরে না নিয়ে সারাদিন যে ঘরে বসিয়ে রাখো, তার বেলায় খেলাধুলার বদলে পেন্টিং করতে বলো। চোখ খারাপ তো হবেই। পেন্টিং মনোযোগ বাড়ায়, আর মাঠে নিয়ে যাওয়ার নাম করে তুমি ওকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ি ফিরিয়ে আনো। খেলাধুলার জায়গায় ওজন বেড়ে যাচ্ছে। ভাইয়াও রেগে যায় তখন। বলে যে, কি বলো? পেন্টিং না করে যদি ফুটবল খেলতো ও হয়তো পেলের মতো হতো। তুমি রং তুলি দিয়ে ওকে পিকাসো বানানোর চেষ্টা করছো। বাচ্চাটা মা বাবার ঝগড়ায় অতিষ্ঠ হয়ে শেষে গিয়ে বলে, মা, বাবা, আমি কি ফুটবল মাঠে গিয়ে রং দিয়ে গোলপোস্ট আঁকতে পারি? আপনিই বলুন, এগুলো কোনো কথা? সাফায়েত একটুখানি হেসে বলে, আপনার কাছে এসব অবাক করা বিষয়, আমার কাছে নয়। হরহামেশা দেখছি এসব। তা আপনার ভাই ভাবির সম্পর্ক কি শুরু থেকেই এমন টম জেরির মতো? আন্নি চায়ের কাপে দুবার চুমুক দিয়ে শুধায়, অপরিচিত মানুষও তাদের বন্ধন দেখে আল্লাহর কাছে দোয়া করত, মাশাল্লাহ বলতে বাধ্য। এমন জুটি তারা। তাহলে বুঝুন আগে কেমন ছিল। এদের জুটি সৃষ্টির শুরু থেকেই পাগল। প্রতি ক্ষেত্রে পাগলামি আছেই, কেবল ধরনটা বদলেছে। যেমন আমার ওয়ান অ্যান্ড অনলি ভাবি বরের অসুস্থতার কথা শুনে রাত 1টা বাজে বাড়ির কাউকে না জানিয়ে মিরপুর থেকে মোহাম্মদপুর চলে এসেছে। তাও আবার 4 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে, ওই রাতের বেলায়। পাগলামি কত প্রকার ও কি কি জানতে চাইলে তাদের সম্পর্কের ডায়েরি শুরু থেকে খুলতে হয়। আরে, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। সাফায়েত এতক্ষণে দৃষ্টিপাত করলো চায়ের কাপের দিকে। অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আন্নিকে বুঝতে না দিয়ে বলল, গরমই আছে, আমি চা ঠান্ডা করেই খাই। ও আচ্ছা। সাফায়েত ঠান্ডা চা খেতে খেতেই নিখুঁতভাবে দেখলো মেয়েটিকে। বাচাল নয়, তবে গুছিয়ে কথা বলে। আজ মাথায় ওড়না পেঁচানো বলে অতটা বাচ্চা বাচ্চা লাগছে না। সে তাকিয়ে থাকার মাঝেই আন্নি আবারও চোখ তুলে বলে, আপনি তো উকিল মানুষ, কিছু আইডিয়া দিন তো। এই ধরনের টম অ্যান্ড জেরিকে একটু সুস্থ করা যায় কি করে? সাফায়েত চাটুকু শেষ করে উত্তর দেয়, আগে ফিস দিন, তারপর বলছি। ফ্রিতে উপকার করব কেন? আন্নি কয়েক সেকেন্ড চুপ থেকে গলা ছেড়ে হাসতে লাগলো। খালি চায়ের কাপটা পাশে রেখে বলল, যৌক্তিক কথা। যাক, আজ তো চা আপনিই খাওয়ালেন, পরে একদিন আমি খাওয়াবো। ফিস স্বরূপ ওটাই রাখবেন, আর বিপরীতে কিছু টোটকা শিখিয়ে দিবেন। রাজি? চা আমি খুব একটা পছন্দ করি না, কফি খাওয়ালে ভেবে দেখতে পারি। আচ্ছা, তাই খাওয়াবো, যদি সময় সুযোগ পাই আর কি। বেশ, অপেক্ষায় থাকি। আন্নি সেদিন তাকে আরো 5 মিনিট সময় দিল। কথার উৎস হিসেবে রইল তার ভাই ভাবি। সাফায়েত খুব উৎসাহিত চোখে চেয়েছিল পুরোটা সময়। হয়তো গল্প শোনার জন্য, কিংবা তার চাঞ্চল্যতা পরখ করার জন্য। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো রাত 10টা বাজে। ফোন হাতে নিয়ে আরো 2-3 বার ঘর জুড়ে পায়চারি করলো প্রজ্ঞা। প্রণয়কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আজ সে মা বাবার সাথেই ঘুমাবে। কিন্তু তার বাবা কোথায়? 20টার অধিক কল করলেও একটারও উত্তর আসেনি। কোথায় আছে, কি করছে, একটাবারও জানানোর প্রয়োজন বোধ করলো না ছেলেটা। পুনরায় কল করার পূর্বেই কলিং বেল বাজলো, পরপর 3 বার। এগুলো এনজামের কাজ, একাধারে বাজিয়েই যায়।
একটা স্বস্তির হাফ ছেড়ে দ্রুত পায়ে হেঁটে এসে দরজা খুলল প্রজ্ঞা। এনজাম মেঝের দিকে নজর রেখেই নিজের গলার টাইটা ঢিলে করতে করতে ভিতরে এলো। রোজকার ন্যায় ব্যাগটা রাখলো সুরেকের উপর। ডাইনিং টেবিলের পাশ থেকে চেয়ার টেনে গা ছেড়ে বসলো সেখানে। প্রজ্ঞা দরজা লক করতে করতে সামনে এসে বলে, এত দেরি হলো কেন? কোথায় ছিলে? এনজাম গ্লাসে পানি ঢেলে বিরক্তির স্বরে উত্তর দেয়, অফিস ছাড়া আর কোথায় থাকবো? থাকতেই পারো অফিসে, দ্যাটস নট আ বিগ ডিল। কিন্তু তোমার ঘরে আরও কেউ থাকে, একটা ফোন করে জানিয়ে দেওয়া যেত, খামোখা চিন্তা করতে হতো না। শেষের কথাটা নিচু স্বরে বলেও শুনতে পেল এনজাম। মুচকি হেসে তাচ্ছিল্য করে বলল, চিন্তা করতে বলেছে কে? আমি বলেছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। আমার সাথে তোমার আর কিসের লেনাদেনা? প্রজ্ঞা ভ্রু কুঁচকে রাগী গলায় বলে, অবশ্যই আছে লেনাদেনা, এখনো দেনমোহরের টাকা দাওনি। ওটা দিলে তারপর মিটবে লেনাদেনা। রোজকার ন্যায় এনজাম আজ যুক্তি দাঁড় করল না, বরং একটু ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়িয়ে বলল, কত যেন? 3 লাখ না? কবে চাই বলো, দিয়ে দিব। এক বাণী বারবার ছাড়তে হবে না। প্রজ্ঞা একটু বিস্মিত কণ্ঠে শুধায়, রাগ দেখাচ্ছ কার উপর তুমি? একে তো নিজে দেরি করে ফিরেছ, একটা মেসেজ অবধি করনি। যেখানে আমার রেগে থাকার কথা সেখানে তুমি? তোমার রাগেরই বা কি আছে? এমন ভান ধরছো যেন না খেয়ে বসে আছো তুমি আমার জন্য। প্রজ্ঞা এবার সত্যিই রেগে যায়। এগিয়ে এসে তার কলার চেপে ধরে বলে, তোমার জন্য না খেয়ে বসে থাকবো কেন আমি? ঠেকা পড়ছে আমার? এনজাম দাঁত কিরমির করে বলে, সিন ক্রিয়েট না করে সরে যাও, রাতের বেলা ঝামেলা চাচ্ছি না কোনো। ঝামেলার আর বাকি রেখেছিস কিছু? গেঞ্জাম ছাড়া কি বা করতে পারিস তো? কথা থেমে যায় প্রজ্ঞার। নাকে এক অন্যরকম সুগন্ধি ভেসে আসতে এনজামের দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকায় একবার। কাছে গিয়ে আরো কয়েকবার শ্বাস টেনে চোখ তুলেই বলে, এটা তো তোমার পারফিউমের স্মেল নয়। এই স্মেলটা কোথা থেকে এলো? নতুন পারফিউম কিনেছো? এনজামের বুঝি বিশাল ব্যক্তিত্বে লাগলো কথাখানা। উত্তর তো দিলই না, বরং প্রজ্ঞার হাতটা সরিয়ে দিয়ে ঘরের দিকে হাঁটা ধরলো। আজব, রোজ রোজ শুনে আসা কথাগুলো সে আজ এত গভীরভাবে কেন নিচ্ছে? তাদের মধ্যকারের সদ্যকারের রাগ অভিমান তো দূরদেশে পাড়ি জমিয়েছে বছর 2 আগেই। এনজামের গম্ভীর্যতাকে অগ্রাহ্য করে প্রজ্ঞা আবারও গেল তার কাছে। পকেট থেকে ফোন বের করে টেবিলে রাখতে তা হাতে তুলে বলল, আবারও পাসওয়ার্ড চেঞ্জ? লক খুলে দাও। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তার হাত থেকে ফোনটা নিল এনজাম। ফিঙ্গারপ্রিন্ট ধারা লক খুলে পুনরায় প্রজ্ঞার হাতে ধরিয়ে দিয়ে একটু ধমকে সুরে বলল, পাসওয়ার্ড আগেরটাই ছিল, তুমি ভুলে গেছো সেটা বলো। নাও দেখো এবার কি আছে না আছে, কোথায় ছিলাম। প্রজ্ঞা ফোনটার দিকে দৃষ্টিপাত করে বলে, ওভার রিয়েক্ট করছো কেন? সমস্যা কি তোমার? এনজাম ক্ষুব্ধ চিত্তে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে বলল, ওভার রিয়েক্ট আমি না, তুমি করো সব সময়। ভাই তুমি যাও তো সামনে থেকে। প্রজ্ঞা কটমট চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়। এনজাম সেদিকে তাকাতেই ধীর কণ্ঠে বলল, সামনে থেকে না, শুধু তোর জীবন থেকেই সরে যাব আমি। আর এই রেক নিয়ে বললি না, লিখে রাখ, ফার্দার এই আমি যদি তোর কোনো বিষয়ে কথা বলেছি তো আমার নামও প্রজ্ঞা না। এনজাম মুখ বাঁকিয়ে হাসে। এই কথা সে 100 বার বলেছে, কেবল কথাগুলো মুখেই থেকে যায়, কাজে আর প্রকাশ পায় না। এনজামকে হাসতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল প্রজ্ঞা। এগিয়ে এসে তাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, 1 ঘন্টায় 20টারও বেশি কল করেছি। মনে হচ্ছিল কল ঢোকেনি ফোনে। কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে নিয়েছিলাম, তল্লাশি করতে নয়। প্রজ্ঞা বেরিয়ে যায় ঘর থেকে। তার কথার বিন্দুমাত্র প্রভাব দেখা গেল না এনজামের মাঝে। সে লম্বা একটা শাওয়ার নিয়ে এসে খেতে বসলো। ভাত তরকারি দেখে যা বসলো, অন্য সময় খেয়ে নিলেও আজ তার অর্ধাঙ্গিনী মুখে খাবারও তুলেননি। প্রজ্ঞাকে তবুও ডাকলো না সে, একাই অল্প কিছুটা খেয়ে নিল। হাত ধুয়ে ঘরে এসে দেখলো বিছানার মাঝ বরাবর প্রণয় ঘুমিয়ে আছে। পাশে প্রজ্ঞা নেই, এই ঘরে তার উপস্থিতিই নেই। এখানে নেই মানে সে পাশের ঘরে গিয়ে শুয়েছে, নিজের বালিশটা মনে করে নিয়ে গিয়েছে। এনজামও আর মাথা না ঘামিয়ে বিছানায় বসেছিল সবে, তখনই লক্ষ্য করলো তার ফোনে চার্জ নেই। চার্জার পাশের ঘরে। আবার উঠে পাশের ঘরে এলো সে, বাতি নেভানো। বিছানায় এক পাশে সোজা হয়ে শুয়ে আছে প্রজ্ঞা। তার মাথার পাশের বেডসাইড টেবিলেই চার্জার পড়ে আছে। এনজাম নিঃশব্দে গিয়ে চার্জারটা হাতে নিল। না চাইতেও তার চোখ গেল প্রজ্ঞার দিকে। সে ঘুমিয়ে গেছে, সত্যিই ঘুমিয়ে গেছে। এত বছরে তার আসল ঘুম এবং নকল ঘুমের মাঝে পার্থক্য পুরোপুরি বুঝে গেছে এনজাম। তাই নাটক ধরতে সময় লাগে না। সে এত জলদি ঘুমিয়ে পড়ল, ব্যাপারটা একটু ভাবালো এনজামকে। প্রায় 2.5 বছর আগের কথা। সারাদিনে একবারও ফোন না করায় অভিমান হয়েছিল প্রজ্ঞার। দিন শেষে একটুখানি অবসর পেয়ে সে কল করলো প্রজ্ঞাকে।
কিন্তু এই কি, রিং বাজছে, সে ফোন তুলছে না। মেসেঞ্জারে গেল এনজাম, আবারও কল করলো। একবার, দুবার, বারবার। প্রজ্ঞা কল তুলল 7 বারের সময়। চিন্তিত এনজাম রেগে গিয়ে কিছু বলার পূর্বেই ঠান্ডা গলায় জানায়, সারাদিন যার সঙ্গে ছিলেন তার সঙ্গেই থাকুন। রাত 12টার সময় এসে আমার কথা মনে না করলেও চলবে, ধন্যবাদ। এনজামকে কিছু বলার অবকাশ না দিয়ে ফোন তো কাটলই, সে তার সঙ্গে ব্লক করলো সরাসরি ফেসবুক থেকে। এনজাম বিরক্ত হলো। এটুকু বিষয়ে অভিমান করার কি আছে? রাগ এনজামেরও হলো। দুদিক থেকে দুজন গাল ফুলে বসে রইল 1 ঘন্টা। রাত 1টার বেশি বাজে, অথচ ঘুমায়নি কেউ। এনজাম অনেকটা সময় চোখ বুজে শুয়ে থেকেও ঘুমাতে পারল না। বুঝলো তার এক বদ অভ্যাস তৈরি হয়েছে। নির্দিষ্ট একটি নারীর কণ্ঠে এখন ঘুমাও, আল্লাহ হাফেজ বাক্যটি না শোনা অবধি তার চোখে ঘুম নামে না। অভ্যাসের দায়ে হার মানল এনজাম। ঠিক 1:30টার সময় ঢুকলো প্রজ্ঞার হোয়াটসঅ্যাপ ইনবক্সে। কিছু না লিখে সরাসরি একটা কল করলো। একটা রিং হওয়ার আগে তা রিসিভ করলো প্রজ্ঞা, যেন ফোনটা হাতে নিয়েই বসেছিল। দুজনে কথা বলল না কোনো। প্রায় 1 মিনিট কেটে যেতেই এনজাম নীরবতা ভাঙে। সুরেলা কণ্ঠ না হলেও যতটা সম্ভব সুন্দর করে গায়, রাগ কমলে ফোন করিস, তোকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াবো, কাল সন্ধে দেখা করিস, তোর প্রিয় ফুল হাতে নিয়ে দাঁড়াবো। থামলো সে। কিছুক্ষণ অপেক্ষা করতেই হাসির খনি রিনরিনে আওয়াজ এসে বাজলো কানে। ঠোঁটে মুচকি হাসি ফোটা মাত্রই বিপরীতের প্রান্ত থেকে মেয়েলি কণ্ঠে উত্তরের সুরে ভেসে এলো, এত ভয় পেয়ে ভুল করিস, তোকে একলা ফেলে কি আমি পালাবো, তুই কেন যে এমন করিস, রাগ কমে গেলে ঠিক তোকে জানাবো, তুই এত সহজে শুধরাবি না জানি, তাই হতেই হয় আমায় অভিমানী। এনজাম বালিশে শুয়ে চোখ বুজে গায় আবারও, তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলে চলেছি তোকে, রাগ কমলে ফোন করিস। বালিশে মাথা রেখে আজও চোখ বুঝলো এনজাম। গান গাইল না, কারো রাগ ভাঙানোর আগ্রহই এলো না মনে। একে অপরের অপেক্ষায় না ঘুমিয়ে বসে থাকা দুজনেই তো দিব্যি ঘুমিয়ে গেছে। প্রজ্ঞা অন্য ঘরে, আর এনজাম ছেলেকে বুকে জড়িয়ে। কারো ফোনের অপেক্ষা নেই, চিন্তা নেই। ঘুম পাখি এখন তাদের এমনি এমনি ধরা দেয়। কি অদ্ভুত, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্ব এই পর্যন্তই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আর আমার গানের গলা ভালো না, সো মাঝখানের গানটুকু নিয়ে কেউ হাসাহাসি করবেন না অ্যান্ড ব্যাড কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।